আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়িয়ে বলতেন আমি তারেক রহমান এবং আমার মা খালেদা জিয়া আপনাকে সার্বিকভাবে সাহায্য করব বাংলাদেশকে পুনর্নির্মাণ করার জন্য, এটা করা আপনার জন্য কতটা লজিক্যাল আপনি কি তা জানেন? দেশের জনগণ বলে, যেখানে দেশের জনগণ বলে ভারতীয় মাল, আপনি আপনার প্রো বাংলাদেশি লিডারদের চোখে দেখেন না, আপনি চোখে দেখেন এই ভারতীয় মাল তাদেরকে। আপনি ভারতীয় মাল আমির খসরু মাহমুদ আপনার নেতা, ভারতীয় মাল সালাউদ্দিন আহমেদ আপনার নেতা, ভারতীয় মাল আব্দুল আউয়াল মিন্টু আপনার নেতা, ভারতীয় মাল রুমিন ফারহান আপনার নেতা। বাহ তারেক রহমান সাহেব, বাহ ভালোই করছেন। জনগণ তো আপনার দরকার নাই, আপনি তো জনগণের রাজনীতি করেন না, আপনি ভারতের রাজনীতি করেন, আপনার ক্ষমতার রাজনীতি করেন, পয়সার রাজনীতি করেন। কারণ জনগণ তো আপনার হাসিনা পতনে আপনি যেতে পারেন নাই তারেক রহমান সাহেব। জনগণকে আপনার দরকার নাই, কারণ জনগণকে যদি আপনার দরকার থাকে, আপনাকে আমি পরামর্শ দিয়েছিলাম জনগণকে পুঁজি করে রাস্তায় নামুন। বিএনপি যদি আজকের 10 লক্ষ মানুষ নিয়ে গণভবনের সামনে দাঁড়িয়ে বলে চুপ্পুর পদত্যাগ চাই, তারেক রহমান সাহেব 10 মিনিটে চুপ্পু পদত্যাগ করবে। বিএনপি যদি 10 লক্ষ লোক নিয়ে জাহাঙ্গীর গেটের সামনে গিয়ে বলে ওয়াকারের পদত্যাগ চাই, ওয়াকার পদত্যাগ করবে। বিএনপি যদি এই সিদ্ধান্তটা নিতে সমর্থ হয়, বাংলাদেশের অবিসংবাদিত নেতা হবেন আপনি তারেক রহমান, আপনার মা হবে অবিসংবাদিত নেতা। আপনারা এটা না করে সিদ্ধান্ত নিলেন ভারতের সমর্থন দরকার এবং সমন্বয়কারী হিসাবে মেনে নিলেন জেনারেল ওয়াকারকে। জেনারেল ওয়াকারের সমর্থন আপনাদের জন্য এত জরুরি? সালাউদ্দিনের মতো 2 টাকার এস আলমের এক কর্মচারীকে দিয়ে বরেণ্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসম্মান করার কথাবার্তা বলেন, এটা হচ্ছে আপনার রাজনীতি? রাজনীতি কি বুঝেন আপনি? রাজনীতির কি বুঝেন আপনি? What is your political philosophy? Do you have one? Really? বাংলাদেশের প্রাজ্ঞ বিজ্ঞ একজন রাজনীতিবিদ হলে 10 লক্ষ মানুষকে নিয়ে আপনি গণভবনের সামনে থাকতেন, 10 লক্ষ মানুষকে নিয়ে আপনি জাহাঙ্গীর গেটের সামনে থাকতেন, 10 লক্ষ মানুষ নিয়ে আপনি যমুনায় গিয়ে বলতেন ডক্টর মোহাম্মদ ইউনূস, I am offering my full cooperation to you to replace all of the stupid advisor. আপনি যদি 10 লক্ষ মানুষ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে গিয়ে বলতেন আসিফ নজরুলকে সরিয়ে দেন, এইসব 2-4 জন ভারতীয় নপুংসককে সরিয়ে দেন, আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়িয়ে বলতেন আমি তারেক রহমান এবং আমার মা খালেদা জিয়া আপনাকে সার্বিকভাবে সাহায্য করব বাংলাদেশকে পুনর্নির্মাণ করার জন্য, এটা করা আপনার জন্য কতটা লজিক্যাল আপনি কি তা জানেন? এটা করা আপনার জন্য কত বড় বাস্তবতা আপনি কি এটা বুঝতে পারেন? বুঝতে পারেন না। কেন বাস্তবতা আপনাকে আমি বলি, কেন জরুরি আপনাকে আমি বলি। গত 16 বছরে আপনার দল এবং আপনি চরমভাবে ব্যর্থ হয়েছেন স্বৈরাচার পতনে। আপনারা বলছেন বিএনপির লোকজনরা লক্ষ লক্ষ মামলা খেয়েছে, সেটা মামলা খেয়েছে আপনার জেলা ভিত্তিক বিচারে উপজেলার নেতা কর্মীরা, আপনার কেন্দ্রীয় কমিটির কেউরা তো গ্রেফতার হয় না, এরা গ্রেফতারের নাটক করছে। আপনি 16 বছরে আপনি আন্দোলন করে সফল হন নাই, কিন্তু এই মুহূর্তে তো আন্দোলনের কোনো ইস্যু নাই। ইস্যু একটা, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্তিশালী করা, বাংলাদেশের 90% মানুষের সেন্টিমেন্ট আবেগ ভারতকে প্রতিহত করা। আপনি ভারতকে প্রতিহত করার জন্য কেন মাঠে এসে
জনগণকে নিয়ে চুপ্পুর পদত্যাগ করাচ্ছেন না? 10 লক্ষ লোকজনদেরকে নিয়ে পল্টনে মিটিং করে কেন জাহাঙ্গীর গেটে গিয়ে বলেন না ওয়াকারকে পদত্যাগ করতে হবে, বিমান বাহিনীর নৌবাহিনীর প্রধানকে পদত্যাগ করতে হবে? কেন বলতে পারেন না? কারণ একটা, আপনি ভারতের থ্রোতে ক্ষমতা চান, আপনি গণহত্যার বিচার চান না, জুলাই আগস্ট হত্যার বিচার আপনি চান না, আপনি বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের বিচার চান না, আপনি জুলাই সনদের বিপক্ষে, আপনি পুরানো সংবিধান, যে সংবিধানটা রচনা করা হয়েছিল মুজিব শেখকে গ্লোরিফাই করার জন্য, ওই সংবিধানের পরিবর্তন আপনি চান না। দেন আপনি চানটা কি? 20 কোটি জনগণের দুর্ভোগ? আপনি চানটা কি? বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাক? আপনার দল কি চায়? বাংলাদেশের মানুষের আলটিমেট ভোগান্তি? That's what you are asking for. তারেক রহমান সাহেব, আপনাকে নিয়ে যারা মাঠে নেমেছে, আপনার দোহাই দিয়ে তারা দলের ভিতরে ভারত বৃত্তি করাচ্ছে। এই সেই গোরখোদক আব্বাস শুধু ঢাকা ব্যাংকে রক্ষা করার জন্য 2013 সালের 29শে ডিসেম্বর বেইমানের সাথে, বিএনপির সাথে বেইমানি করেছে। স্টার্লিং ছাড়া আমরা চলেছি এতদিন, ওয়াইফাই ছাড়াও চলেছি, দেশ ভালোই ছিল। এখন স্টার্লিং আনছেন কার জন্য? আনছেন ওই আরাকান আর্মির জন্য। করিডোর কার জন্য? এখান দিয়ে আরাকান আর্মির মাল মশলা যাবে। সেন্ট মার্টিন কার জন্য? বিদেশি কোন সেবাদাসদের হাতে তুলে দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, এক, গোরখোদক আব্বাস বলছে ওয়াইফাই ছাড়া নাকি দেশ ভালো ছিল, ইন্টারনেট ছাড়া নাকি দেশ ভালো ছিল। দর্শকবৃন্দ, আপনাদের মনে আছে আন্দোলনের সময়, জুলাই আগস্ট আন্দোলনের মধ্যে পলক কিভাবে বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে দিছিল? আপনাদের মনে আছে কিভাবে ওয়াইফাই অফ করে দিছিল? ওইটা নাকি ভালো ছিল? ওটা নাকি ভালো ছিল? কারণ স্টার্লিং যদি বাংলাদেশে ইন্টারনেট দেয়, এটাকে বন্ধ করার প্রোটোকলটা বাংলাদেশের হাতে যদি না থাকে, এটা যদি স্টার্লিং যদি এলন মাস্ক অনেক দূরের থেকে নিয়ন্ত্রণ করে, ওখান থেকে বলে দেবে যে সরকার বলছে আমাকে বন্ধ করে দিতে, অর্থাৎ সরকারের দুরভিসন্ধি জনগণের কাছে বেরিয়ে যাবে। দর্শক বিন্দু, আবার বলি, ধরেন স্টারলিংক বাংলাদেশে ইন্টারনেট দিল, এখন ধরেন বিএনপি সরকার গঠন করলো, বিএনপি সরকার গঠন করার পরে ভারতের তাবেদারি যে মুহূর্তে করা শুরু করবে, জনগণ রাজপথে নামবে। জনগণ যখন রাজপথে নামবে, বিএনপি ভারতের পরামর্শে ওই আওয়ামী লীগের বুদ্ধি ধরবে ইন্টারনেট বন্ধ করে দাও, যাতে সোশ্যাল মিডিয়া বন্ধ করে। এখন স্টারলিংকের ইন্টারনেট যদি বন্ধ করতে যায় বিএনপি সরকার, স্টারলিংকের সেন্টার থেকে বলে দেবে হ্যাঁ সরকার আমাদেরকে বন্ধ করে দিছে, তাহলে বিএনপি ধরা পড়ে যাবে। এখন মির্জা আব্বাস তো ধরা পড়তে চায় না, কারণ মির্জা আব্বাসের, আমি ভুল বললাম, আস্তাগফিরুল্লাহ, ওর নাম মির্জা না, আমি ভুল বললাম দর্শক বৃন্দ, ওই যে গোরখোদক আব্বাস। গোরখোদক আব্বাস চিন্তা করছে আওয়ামী লীগ পলকরে দিয়া ইন্টারনেট আর ওয়াইফাই বন্ধ করে দিছে, যাতে সোশ্যাল মিডিয়ার লোকজন অ্যাক্টিভ হইতে না পারে। এখন বিএনপিও ওই সেম সাবজেক্টটা তারা ইমপ্লয় করতে চায়। যদি জনগণ তাদের বিপক্ষে যায়, জনগণ যে তাদের বিপক্ষে যাবে এতে তো কোনো সন্দেহ নাই, কারণ ভারত কর্তৃক যদি বিএনপি ক্ষমতায় আসে, ভারতের সহায়তায় যদি তারা দেশদ্রোহিতা করে ক্ষমতায় থাকতে চায়, জনগণ তো রাস্তায় নামবে। আমি জেকব মিল্টন তো অলরেডি রাস্তায়, কারণ বিএনপির এসব দুর্বিসন্ধি ঠেকানোর জন্য আমাদেরকে তো এখন থেকে মুখ খুলতে হবে, সচেতন থাকতে হবে, যাতে ভারতীয় তাবেদারি বাংলাদেশে না চলে। তো বিএনপি কি চায়? স্টারলিংকের দরকার নাই, কারণ স্টারলিং যদি বাংলাদেশে ইন্টারনেট দেয়, স্টারলিং যদি বাংলাদেশে ওয়াইফাই দেয়, তারা তো বন্ধ করতে পারবে না ইন্টারনেট। তারা বন্ধ করলেও তো ধরা পড়ে যাবে, সবাই জেনে যাবে যে স্টারলিংকের ইন্টারনেট সরকার বন্ধ করে দিছে। এখন পলক তবু
কোর্ট পর্যন্ত গিয়া মিথ্যা কথা বইলা কোন রকম রাগ ডাক করতে পারে যে আমাকে দিয়া বন্ধ করছে ওয়ারেভার, কিন্তু তখন যদি স্টারলিংকের ইন্টারনেট বন্ধ করে দেয়, ওয়াইফাই বন্ধ করে দেয়, তাহলে বিএনপি লেজে কুকুরে অবস্থা হবে। যার জন্য গোরখোদক আব্বাস বলে স্টারলিংক দরকার নাই, স্টারলিংক ছাড়া আমরা ভালো আছিলাম, ওয়াইফাই ছাড়াও আমরা ভালো আছিলাম। তাহলে গোরখোদক আব্বাস বলতে চাচ্ছে হাসিনার সময়টা বেশ ভালো ছিল। আপনি বুঝেন দর্শকবৃন্দ একটা সাবজেক্ট, যে স্টারলিংক নিলে ইন্টারনেট এবং ওয়াইফাই খরচ কম পড়বে এবং এটা সব সময় অন থাকবে, এটাকে অফ করা যাবে না। গোরখোদক আব্বাস এটার বিপক্ষে, বিএনপি এইটার বিপক্ষে। তারা কি বলছে? স্টারলিংকের ইন্টারনেট নাকি আরাকান আর্মির জন্য। আচ্ছা গোরখোদক আব্বাস, তোমারে যদি আমি জিজ্ঞাসা করি, মিয়া মায়ানমার আর্মি রাখাইনদের 1 মিলিয়নের উপরে মুসলমানদেরকে জবাই করছে, ধর্ষণ করছে, দেশ থেকে ভারতের প্ররোচনায় বাংলাদেশে ঢুকাইয়া দিছে, এখন মায়ানমার কি তাইলে তোমার বন্ধু নাকি মায়ানমার তোমার শত্রু? এবং এই মায়ানমার রোহিঙ্গাদেরকে ব্যাক করাইয়া নিতে চায় না, ওয়ারাস আরাকান আর্মির সাথে বাংলাদেশ, ডক্টর মোহাম্মদ ইউনূস, চায়না এবং ইউরোপিয়ানরা এবং জাতিসংঘ একত্রে প্ল্যান করছে যে তাদেরকে আরাকান আর্মির সাথে সহায়তা কইরা রোহিঙ্গাদেরকে যাতে তাদের দেশে পাঠানো যায়। চিরাচরিত একটা নিয়ম, শত্রুর শত্রু আমার মিত্র। গোরখোদক আব্বাস, তুমি মিয়াও কি চোরা কারবারির সাথে জড়িত মায়ানমার আর্মির সাথে? তুমিও চাও না রোহিঙ্গারা বাংলাদেশ থেকে চলে যাক, এটা তুমি চাও না। এইটা চাও না বললাই তুমি এই মিথ্যা একটা ন্যারেটিভ ভারতের পক্ষে তুমি তৈরি করছো। আরাকান আর্মি তো বাংলাদেশের শত্রু না। এখন বলবো আরাকান আর্মি সীমান্তে আমাদেরকে নাড়াচাড়া করে। তুমি ডিপ্লোমেসির কি জানো মির্জা আব্বাস? আস্তাগফিরুল্লাহ, গোরখোদক আব্বাস, তুমি কি জানো? তুমি যে বলছো আরাকান আর্মি, আরাকান আর্মি রে, আরাকান আর্মির জন্য ওয়াইফাই, এখন আরাকান আর্মির জন্য ওয়াইফাই না আরাকান আর্মির জন্য স্টারলিংক, এই সাবজেক্টে তুমি কি জানো? তোমার টেকনিক্যাল কোনো নলেজ আছে? ডিপ্লোমেসির উপরে তোমার কোনো নলেজ আছে? লস প্রিভেনশন সম্পর্কে তোমার কোনো নলেজ আছে? বাই দ্য ওয়ে দর্শকবৃন্দ, এই সেই গোরখোদক আব্বাস শুধু ঢাকা ব্যাংকে রক্ষা করার জন্য 2013 সালের 29শে ডিসেম্বর বেইমানের সাথে, বিএনপির সাথে বেইমানি করেছে। শুধু ঢাকা ব্যাংকে রক্ষা করার জন্য এই গোরখোদক আব্বাস, মোসাদ্দেক ফালু এবং ফালুর ভাই নুরু এবং সাদেক হোসেন খোকা এবং মোহাম্মদ সালাম একত্র হয়ে বিএনপির পিঠে ছুরি মেরেছে, বেগম জিয়ার পিঠে ছুরি মেরেছে এবং হাসিনার ক্ষমতাকে 2013 থেকে 2024 পর্যন্ত দীর্ঘায়িত করেছে। তো গোরখোদক আব্বাস, স্টারলিংকের উপকারিতা সম্পর্কে তুমি আসলে জানোটা কি আর তুমি বুঝোটা কি? তোমার কেন মনে হলো যে স্টারলিংক আসলে আরাকান আর্মি উপকৃত হবে? তোমার কি মনে হয় না স্টারলিংকের ইন্টারনেট এবং ওয়াইফাই বাংলাদেশে গেলে দেশের 18 থেকে 20 কোটি জনগোষ্ঠী উপকৃত হবে? তারা শিক্ষিত হবে, তাদের ছেলেপানরা কম্পিউটার টেকনোলজিতে, আইটিতে অনেক ডেভেলপ করবে এবং খরচ তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে। এটা কি তোমার মনে হয় না? তোমার ভারতীয় টেকনোলজি দরকার। তোমার ভারতীয় টেকনোলজিতে যেখানে তারা রয়ের ইনফ্লুয়েন্স করতে পারবে, ম্যানিপুলেট করতে পারবে, তোমার ওই ইন্টারনেট দরকার। গোরখোদক আব্বাস, অর্থাৎ এই সাবজেক্টটার সম্পর্কে তোমার কোনো স্টাডি নাই গোরখোদক আব্বাস। এ সম্পর্কে তোমার কোনো অস্তিত্বই নাই যে স্টারলিংকের ইন্টারনেট এবং ওয়াইফাই ছাড়া বাংলাদেশ ভালো ছিল। তোমার মতো একটা গান্ডু, তোমার মতো একটা হারামজাদা, তোমার মতো একটা বেহায়া, তোমার মতো একটা অশিক্ষিত হাইজাকার, চান্দাবাজ, ধর্ষণকারী শুয়োর সেই ইন্টারনেট নিয়ে কথা বলে।
ভাবতেছিলাম আসলে সমস্যাটা কোথায়। তবে বাংলায় একটা কথা আছে যে গাং পার হইলে মাছি শালা, অনেকে এই কথাটা বলেন। আর এই কথাটা সবচেয়ে বেশি এই মুহূর্তে আমার ধারণা এথিক্সে ঢুকাই নিছে পিনাকিদা। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গেল কয়েক মাস না সরি মানে বছরখানেক আগে থেকে হঠাৎ করে পিনাকিদার যে উত্থান, এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত ইসলাম। ওনার প্রত্যেকটা ভিডিও শেয়ার করা, সেটার পক্ষে ন্যারেটিভ তৈরি করা, সমর্থন তৈরি করা। কিন্তু তখন খেলাটা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, পিনাকিদারে মনে হতো হিরো। বাট এখন ওনাকে অনেক রকম মনে হয়। কেন? কারণ হচ্ছে কি, এখন পিনাকির যে বক্তব্যগুলা এগুলা বিএনপির জন্য সাংঘর্ষিক। ইভেন মানে সাংবাদিক ইলিয়াস, পিনাকি, তারপর হচ্ছে যে কনক সারোয়ার বা আরো যারা আছেন ন্যারেটিভ তৈরি করেন, এদের মধ্যে সবচেয়ে বেশি প্রতিদিনের কন্টেন্টের মূল উপাদানটাই হচ্ছে বিএনপির জয় বাংলা করা, বিএনপির মিশন শেষ করা, ইভেন সরকারকেও এমন এমন বুদ্ধি পরামর্শ দেওয়া যেটাতে বিএনপির অবস্থা কঠিন পরিণতির দিকে যাচ্ছে। গতকালকে লাস্ট ভিডিওটা ছিল ভুল পথে চলে বিএনপির রাজনীতি, জয় বাংলা। ইভেন তিনি গ্যারান্টি দিয়ে প্রতিদিন একবার করে বলেন যে বিএনপি ভারতের রয়ের পরামর্শ চলে, তারপর হচ্ছে বিএনপি ভারতের পরামর্শ চলে, সেনাপ্রধান বিএনপি, আওয়ামী লীগ, ভারত, তারা একটা কোরআন, এরকম নানান ন্যারেটিভ তৈরি করা হচ্ছে প্রতিদিন পিনাকিদার। এখন ওনার একটাই লক্ষ্য রাইট নাও, বিএনপিকে জয় বাংলা করে, এটা তো আর কোনো ভুল নাই। গত পরশুদিন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন ইস্যুতে যে সময়টা দিয়েছেন, এই সময়টা নিয়ে যখন বিএনপির একটা বাকবিতণ্ডা চলছে, এটার পক্ষেও খুবই শক্ত অবস্থান নিয়েছেন পিনাকিদা। তো তিনি আপনার গতকালকে একটা বুদ্ধি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে বা সরকারকে, এমনকি তিনি নিজে তার ভিডিওতে বলছেন তিনি যে বিষয়গুলো ন্যারেটিভ হিসেবে দাঁড় করাইছেন ডক্টর ইউনূসের ওই দিনের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে, ওই সিরিজের বা ওই যে ভিডিওগুলোর একটা ন্যারেটিভই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছেন, মানে দুজনেরই চিন্তা ভাবনা সেম, যদি হয় বন্ধুর মন আর কি। যাই হোক, এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি একটা পরামর্শ দিচ্ছেন। বিষয়টা হচ্ছে এরকম যে বিএনপি যদি এপ্রিলে নির্বাচনে রাজি না হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কাজ করতে পারে। কাজটা কি? সংস্কার নাকি নির্বাচন, এই প্রশ্নে একটা গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিতে বলছে সরকারকে। আর গতকালকে আপনার ওই যে ঈদগাহের মধ্যে যখন তিনি গিয়েছিলেন নামাজ পড়ে আসার সময়, একজন বলছিলেন যে স্যার দালালদের কথা শুনবেন না, 5 বছর স্যার 5 বছর। এইটাকেও পিনাকিদা তিনি তার ফেসবুক পোস্টে শেয়ার করে সেখানে তিনি এবার লিখেছেন যে আজ ঈদের নামাজে জাতীয় ঈদগাহে প্রফেসর ইউনূসের প্রতি একজন মুসল্লির অভিব্যক্তি, দালালদের কথা শুনবেন না স্যার, দালালদের কথা শুনবেন না, সময় এসেছে। বহু বছর পর এমন বাঁধ ভাঙা উচ্ছ্বাস তিনি দেখেছেন। আর দেশের মানুষ সচেতন না, যারা অনেকেই প্রকাশ করেন হতাশা করে রাজনীতি বোঝে না, কিন্তু জুলাইয়ের পরে মনোজগতে পরিবর্তন আসছে, সামনের দিকে আরো বড় পরিবর্তন আসবে। এমনকি বিএনপির যে এপ্রিল মাসে নির্বাচন চাওয়াটা, এটা কতটা অযৌক্তিক তিনি তার একটা ভিডিওতে ব্যাখ্যা করছেন যে বিএনপি ফেব্রুয়ারিতে চাইতে পারত। আবার আরেকটা তিনি পোস্ট দিচ্ছেন যে আগামী জুনেই প্রফেসর ইউনূসকে নির্বাচন দেওয়া উচিত, যেহেতু মির্জা ফখরুল বলছেন এপ্রিলে বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় না। কেন জুনে? ট্রল করে বা হালকা গুতামেরা তিনি এখানে বলছেন যে ওই দিনই জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল 3রা জুন। সো সেই প্রেক্ষাপট থেকে বিএনপি আগামী জুন মাসে নির্বাচন চাইতে পারে। বা টোটাল আয়োজন প্রতিনিয়ত রুমিন ফারহানা থেকে শুরু করে বিএনপির তারেক রহমান থেকে শুরু করে প্রত্যেককে যারা আছেন একদম টপ লাইনের, নানানভাবে তিনি কিন্তু প্রত্যেককে নিয়েই বক্তব্য দিচ্ছেন বিএনপির বিরুদ্ধে। এখন এই যে বিরুদ্ধে শব্দটা বলছি, অনেক জায়গায় আবার যৌক্তিক কথাও আছে যে লুটপাট, চাঁদাবাজি, এগুলো কিন্তু কমন হয়ে গেছে। আর এগুলোরই ওনারা বেশি বেশি ব্যবহার করেন, যেটা আওয়ামী লীগের সময় হয়েছে। লুটপাট, চাঁদাবাজিতে দেশ ব্যস্ত ছিল। তো এরকম নানান ন্যারেটিভ পিনাকি যে পার, এটা তো প্রমাণিত। এখন এই পারাটা আওয়ামী লীগের বেলায় যতটা সহজ ছিল, বিএনপির বেলায় ততটা সহজ কিনা, এইটা হচ্ছে প্রশ্ন। বাট পিনাকি চ্যালেঞ্জ দিচ্ছে যে নির্বাচনের আগে দেখাই দিবে, বিএনপির পুঙ্গি বাজাই দিবে। দাদার কথা তো জানেনি। আপনার কি মনে হয় যে পিনাকি তার এই মিশনে কি সফল হবে নাকি হবে না? আমার মনে হয় হবে না। কেন হবে না বলি,
মানে বিএনপির অপছন্দের অনেক কারণ তৈরি করা হবে, বা কারণ আছেও, যৌক্তিক কারণ আসবে, লুটপাট, চাঁদাবাজি, বিভিন্ন ইস্যুতে। কিন্তু এর বিপরীতে জনগণ কাউকে চুজ করে নিবে। আওয়ামী লীগ তো নির্বাচনে আসবে না, সেই ক্যারেক্টারটা কিন্তু এনসিপি না। এইটা আবার পিনাকিদা খাওয়াইতে পারবে না। জামাত এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতন তাদের সামর্থ্য নেই, এটাও সম্ভব না। এই জায়গাটা একটু কনফ্লিক্ট হবে, তারপরেও দেখা যাক কি হয়। ভালো থাকুন। ইনি সিনিয়র সাংঘাতিক মাসুদ কামাল। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই শুনেছেন, আমি সিনিয়র সাংঘাতিক বলেছি, সাংবাদিক বলিনি। যদিও লোকেরা তাকে বিভিন্ন জায়গায় সিনিয়র সাংবাদিক বলে সম্বোধন করে থাকেন, আজকাল আমি তাকে সিনিয়র সাংঘাতিক বলতে পছন্দ করছি। আর তাকে নিয়ে ইতিমধ্যেই আমার চ্যানেলে ভিডিও আছে। তারপরও আজকাল কিছু সাবস্ক্রাইবার্স, যারা নতুন সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটিকে, তারা দাবি করছিলেন তার উপর যাতে আমি একটি ভিডিও বানাই। তো আমি এই বিষয়ে কিছু কথা বলবো। আজকে সন্ধ্যায় যখন ব্রাউজ করছিলাম, অনলাইনে স্ক্রল করছিলাম, তখন একটি থাম্বনেইলে চোখ আটকে যায়। মাসুদ কামালের চ্যানেল থেকে আপলোড করা, ডক্টর ইউনূস কি দেশে গৃহযুদ্ধ লাগিয়ে দিতে চান? এই ছিল থাম্বনেইলের বার্তা। ডক্টর ইউনূস কি দেশে গৃহযুদ্ধ লাগিয়ে দিতে চান? তো ভেতরে ঢুকে দেখলাম মাসুদ কামাল বলবার চেষ্টা করেছেন গতকাল অধ্যাপক ইউনূস যে ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে, আর যেই ভাষণে তিনি 2026-এর এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথা বলেছিলেন, সেই জায়গা থেকে, তার ভাষণ থেকে এটি তিনি উদ্ধার করেছেন যে ডক্টর ইউনূস দেশকে গৃহযুদ্ধে ঠেলে দিতে চান। যদিও সেই ভাষণে দেশবাসী মুগ্ধ হয়েছে, সবাই ভাষণটিকে অ্যাপ্রিসিয়েট করেছে, এবং সাধারণ মানুষ যারা কোনো রাজনীতি করেন না এমন কোটি কোটি মানুষ কষ্ট পেয়েছেন। অ্যাট দ্য সেম টাইম কেন কষ্ট পেয়েছেন? তারা দেখলেন যে অধ্যাপক ইউনূস একটি এক্সিটের কথা বলছেন, তিনি এক্সিট করছেন, অর্থাৎ এপ্রিলে নির্বাচন হওয়া মানে তার ক্ষমতা ছেড়ে চলে যাওয়া। এটি সাধারণ মানুষের অনেকেরই পছন্দ হয়নি। গত অনেক দিন থেকে মানুষের মধ্যে এই দাবিটি আছে যে ডক্টর ইউনূসের সরকার 5 বছর থাক, আরো 10 বছর থাক, কেউ বলছেন উনি আমৃত্যু থাকুক ক্ষমতায়। এটি কোনো রাজনৈতিক বাগাড়ম্বর নয়, এটি সত্যি কথা। সাধারণ মানুষের মনের আবেগ, এরকমই আবেগ আমরা প্রকাশ করতে দেখেছি তাদের অনেক সময় থেকে, এবং অনেক জায়গায় পুরো দেশব্যাপী এই কথাই শোনা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। যারা রাজনীতি করেন তাদের ধান্দা আছে, তাদের আলাদা ব্যাপার। রাজনীতি যারা করেন না, বাট রাজনীতি সচেতন, এরকম মানুষের মধ্যে এই দাবিটি কিন্তু ইদানিং খুব জোরদার হয়ে উঠেছিল যে তারা অধ্যাপক ইউনূসকেই ক্ষমতায় চান। তো এই মাসুদ কামাল সেখানে ষড়যন্ত্র আবিষ্কার করেছেন, আর আবিষ্কার করেছেন ডক্টর ইউনূস দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। ইন্টারেস্টিংলি গতকালই যখন তার ভাষণ শেষ হলো এবং বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ইউটিউব চ্যানেল, টক শো প্ল্যাটফর্ম এই ভাষণ নিয়ে কথা বলছিলেন, ভাষণের ময়নাতদন্ত চলছিল, তখন মাসুদ কামালের সহযোগী আরেকজন, আমি তাকে পান্ডা বলতে পছন্দ করি, যদিও তার নাম পান্না, মঞ্জুরুল আলম পান্না বা পান্ডা যেটি হোক, তিনি সাবেক ছাত্রলীগ কর্মী আর 21 টিভির ছাঁটাই হওয়া কর্মচারী। অসদাচরণের দায়ে এবং দায়িত্ব অবহেলার দায়ে তাকে ছাঁটাই করা হয়েছিল 21 টিভি থেকে। তো আজকাল মানচিত্র নামক একটি প্ল্যাটফর্ম আছে তার, ইউটিউব চ্যানেল, সেখানে তিনি কথা বলেন, আর তার একটি কাজ অধ্যাপক ইউনূসের বিরোধিতা করা এবং তার নামে বদনাম করা, বাজে থাম্বনেইল দেওয়া, বাজে টাইটেল দেওয়া, এইসব দিয়ে লাইক শেয়ারের ব্যবসা করছেন তিনি। ভালো ব্যবসা তিনি করতেই পারেন, আমার তাতে কোনো আপত্তি নেই। তো গতকালই সেই পান্নাকে দেখলাম, পান্নাও হেডলাইন করেছিল সেনাবাহিনী এবং বিএনপিকে প্রতিহতের ডাক দিলেন ইউনূস। তার পুরো ভাষণে এরকম কোনো ব্যাপার ছিল না। তিনি বিএনপির নামে কিচ্ছু বলেননি, সেনাবাহিনীর নামেও কিচ্ছু বলেননি। তবে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি, এইসব বিষয়ে যারা বাধাগ্রস্ত করবার চেষ্টা করবে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদেরকে প্রতিহত করার কথা তিনি বলেছেন। তিনি সেনাবাহিনীর কোনো নাম নেননি, বিএনপির কথা বলেননি, বাট পান্না সেটি আবিষ্কার করেছেন এবং সেইটি নিয়ে থাম্বনেইল দিয়ে বিজনেস করছেন, লাইকের বিজনেস, শেয়ারের বিজনেস, ভিউ বিজনেস করছেন। ভালো, করতেই পারেন। তো এই ছিল তার সেঙ্গাত পান্না, গতকাল যিনি এই হেডলাইন দিয়ে ভিডিও বানিয়েছিলেন। আজ মাসুদ কামাল নিজেই বানালেন অধ্যাপক ইউনূস দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। তো আরো অসংখ্য এরকম আজে বাজে কথা। এবং তার এই ভিডিওটিতে মাসুদ কামাল দাবি করলেন যে যেহেতু এপ্রিলে অধ্যাপক ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন বা নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছেন, এটি আসলে হচ্ছে না। তো তিনি বলবার চেষ্টা করেছিলেন তখন এসএসসি এইচএসসি পরীক্ষা আছে,
নানাবিধ কথাবার্তা বলার চেষ্টা করছিলেন যে এপ্রিলে হচ্ছে না, শেষে নানা উছিলায় অধ্যাপক ইউনূস নির্বাচনটিকে সেপ্টেম্বরে ঠেলে নিয়ে যাবেন। প্রিয় দর্শক, একবার চিন্তা করুন মানুষটি কতটা কল্পনাপ্রবণ, কতটা ইমাজিনেটিভ এবং ক্রিয়েটিভ। তিনি আবিষ্কার করলেন যে অধ্যাপক ইউনূস তার কথা রাখবেন না, এপ্রিলে নির্বাচন হবে না, সেই নির্বাচন তিনি ঠেলে নানা উছিলায় নিয়ে যাবেন সেপ্টেম্বর পর্যন্ত। তো এদেরকে আমি সাংঘাতিক না বলে কি বলবো? এদেরকে কি সাংবাদিক বলা যায়? তিনিই তো চেষ্টা করছেন অধ্যাপক ইউনূসকে অস্থিতিশীল করতে, সরকারের বিরুদ্ধে মানুষকে ভুল বার্তা দিতে, গৃহযুদ্ধ লাগাবার চেষ্টা করছেন এই পান্নারা, এই মাসুদ কামালরা। কি করে তিনি এমন একটি কথা বলতে পারলেন যে অধ্যাপক ইউনূস নির্বাচনকে ঠেলে সেপ্টেম্বর পর্যন্ত নিয়ে যাবেন? আর বাংলাদেশের কারো কাছে এই খবরটি নেই? আছে আপনাদের কাছে প্রিয় দর্শক? শুনেছেন কোনো মাধ্যমে যে অধ্যাপক ইউনূস এপ্রিলের কথা রাখবেন না, এপ্রিলে একটি কথার কথা বলেছেন, সেটি সেপ্টেম্বরে যাবে? কোন হিসেবে যাবে? মাসুদ কামালকে সেই হিসেব কে দিয়েছে? কেউ দেয়নি। মাসুদ কামালকেও টিকে থাকতে হবে, অনলাইনে ব্যবসা করতে হবে, এটি তার ব্যবসা। সো এই ব্যবসায় সফলতা অর্জন করবার চেষ্টা করছেন, আর তা করবার জন্যে যা নয় তাই করছেন। আর যেহেতু আমার অনেক সাবস্ক্রাইবার্স আমাকে রিকোয়েস্ট করেছেন মাসুদ কামাল সম্পর্কে ভিডিও দেওয়ার জন্য, সো আমি আগে যে ভিডিওটি দিয়েছিলাম, আমার আপলোড করার সাম্প্রতিককালের ভিডিওগুলির মধ্যে আমি নিজেই খুব পছন্দ করি। আমি খুব স্পষ্ট ভাষায় কথা বলতে পারছিলাম মাসুদ কামাল সম্পর্কে, সেখানে কথা বলা আছে সব কিছু। আমি আশা করি যেই দর্শকরা দেখতে পারেননি, যেই সাবস্ক্রাইবার্সরা আমার মাসুদ কামাল সম্পর্কে ভিডিওটি মিস করেছেন, যারা চাচ্ছিলেন একটি ভিডিও, আমি সেটি আপলোড করছি, আমি অ্যাড করে দিচ্ছি আমার কথার পরে পরে, আপনারা সেটি দেখতে পাবেন। আর আগে যারা দেখেছেন তারা দয়া করে সহ্য করবেন অথবা স্কিপ করবেন পরবর্তী অংশটুকু, আর যারা দেখেননি তারা এটি পছন্দ করবেন, আই এম শিওর। এইটুকু কনফিডেন্স নিয়ে আমি বলতে পারি। ধন্যবাদ দর্শক, এনজয় করুন ভিডিওটি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। সাংবাদিক মাসুদ কামালের কথা বলছি। সাংবাদিক মাসুদ কামালকে চেনেন না এই দেশে এমন লোকের সংখ্যা খুব কম আছে আমার ধারণা। তো আজকাল মাসুদ কামাল এত কথা বলছেন, তাই তাকে কিন্তু চিনতেই হবে আমাদের। সবাই তাকে চেনেন, যারা ইউটিউব ঘাটাঘাটি করেন, বিভিন্ন অনলাইন অফলাইন মাধ্যমে যাতায়াত আছে যাদের, তারা সবাই মাসুদ কামালের নাম শুনেছেন। মাসুদ কামাল একজন সিনিয়র সাংবাদিক, যিনি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন এবং সাংবাদিকতার ডিগ্রি রয়েছে। মাসুদ কামাল সম্পর্কে আমরা অনেকেই জানি না যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার জার্নালিজম এন্ড ম্যাস কমিউনিকেশনে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি রয়েছে। ভেরি গুড, খুবই ভালো কথা। এবং তিনি তার জায়গায় আছেন, যে সাবজেক্টে তিনি পড়াশোনা করেছেন ওটা কি পেশা হিসাবে নিয়েছেন, চমৎকার। তো তিনি অনেক কথা বলছেন আজকাল, বিশেষভাবে রাজনীতি বিশ্লেষণ করছেন এবং টু বি মোর পার্টিকুলার, আর বিশেষভাবে যদি বলতে হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচক হিসাবে তিনি আবির্ভূত হয়েছেন আজকাল। সবসময় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করছেন। সরকারের সমালোচনা আবার দরকার আছে, তাই হয়তো তিনি এই সেক্টরটি বেছে নিয়েছেন। আর আরও স্পেসিফিক হতে হলে বলতে হয়, ব্যক্তিগতভাবে তিনি টার্গেট করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তার বিভিন্ন ভিডিওতে এবং কন্টেন্টে আমরা কিন্তু সেই নমুনাই দেখছি। তা আমি অনেক দুটো ভিডিও থেকে কন্টেন্ট কোট করে কথা বলবো আজকে আমার ভিডিওতে, আপনাদের সঙ্গে শেয়ার করবো দর্শক, বোঝাবার জন্য যে তিনি আসলে কি করছেন। তিনি কি সত্যিকারের সমালোচনা করছেন সরকারের? সমালোচনাগুলো কি গঠনমূলক, নাকি তিনি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছেন, যাকে আমরা চরিত্র হনন বলি? দেখা যাক। তো প্রথম ভিডিও নিয়ে কথা বলছি, যে ভিডিওটি গতকাল আপলোড করা হয়েছিল, আর থাম্বনেল ছিল পিনাকিউ সার্জিসের কথা কিভাবে মিলে গেল, উনি পদ ছাড়তে চান না, ডক্টর ইউনূস কি নির্বাচিত প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এই ছিল টাইটেল। আর থাম্বনেলের কথা তো আগেই বললাম। তো একদিন আগে গতকাল এই ভিডিওটি আপলোড করা হয়েছিল, সেখানে তিনি প্রশ্ন রেখেছেন অনেকটা স্বগতোক্তি স্টাইলে, যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কি আমৃত্যু দায়িত্বে থাকার আকাঙ্ক্ষা লালন করছেন, তিনি কি সরকারি দায়িত্বে স্থায়ী হতে চাচ্ছেন, এই প্রশ্নগুলো তিনি করেছেন। এবং পরে তিনি বলেছেন কেন তিনি এমন ধারণা করছেন, সেটার ব্যাখ্যা দিচ্ছেন। তো এই ভিডিওতে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি এক জায়গায় বলেছেন যে প্রায় 3 মাস আগে তার সঙ্গে গ্রামীণ ব্যাংকে চাকরি করেন ঊর্ধ্বতন পজিশনে এরকম একজনের কথা হয়েছিল। তো কথা প্রসঙ্গে তিনি জানতে চেয়েছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস রাগ করে, বাংলাদেশে যেসব পরিস্থিতি চলছে, পরিস্থিতির উপর রাগ করে কখনো পদত্যাগ করবেন কিনা, ক্ষমতা ছেড়ে দেবেন কিনা। তখন সেই গ্রামীণ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেই ইমাজিনারি কর্মকর্তা, তাকে বলেছেন যে না, আপনি জানেন না ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা লোভী, তিনি কখনো ক্ষমতা ছাড়েন না। আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়িয়ে বলতেন আমি তারেক রহমান এবং আমার মা খালেদা জিয়া
আপনাকে সার্বিকভাবে সাহায্য করব বাংলাদেশকে পুনর্নির্মাণ করার জন্য। এটা করা আপনার জন্য কতটা লজিক্যাল আপনি কি তা জানেন? দেশের জনগণ বলে, যেখানে দেশের জনগণ বলে ভারতীয় মাল, আপনি আপনার প্রো বাংলাদেশি লিডারদের চোখে দেখেন না, আপনি চোখে দেখেন এই ভারতীয় মাল তাদেরকে। আপনি ভারতীয় মাল আমির খসরু মাহমুদ আপনার নেতা, ভারতীয় মাল সালাউদ্দিন আহমেদ আপনার নেতা, ভারতীয় মাল আব্দুল আউয়াল মিন্টু আপনার নেতা, ভারতীয় মাল রুমিন ফারহান আপনার নেতা। বাহ তারেক রহমান সাহেব, বাহ ভালোই করছেন। জনগণ তো আপনার দরকার নাই, আপনি তো জনগণের রাজনীতি করেন না, আপনি ভারতের রাজনীতি করেন, আপনার ক্ষমতার রাজনীতি করেন, পয়সার রাজনীতি করেন। কারণ জনগণ তো আপনার হাসিনা পতনে আপনি যেতে পারেন নাই তারেক রহমান সাহেব। জনগণকে আপনার দরকার নাই, কারণ জনগণকে যদি আপনার দরকার থাকে, আপনাকে আমি পরামর্শ দিয়েছিলাম জনগণকে পুঁজি করে রাস্তায় নামুন। বিএনপি যদি আজকের 10 লক্ষ মানুষ নিয়ে গণভবনের সামনে দাঁড়িয়ে বলে চুপ্পুর পদত্যাগ চাই, তারেক রহমান সাহেব 10 মিনিটে চুপ্পু পদত্যাগ করবে। বিএনপি যদি 10 লক্ষ লোক নিয়ে জাহাঙ্গীর গেটের সামনে গিয়ে বলে ওয়াকারের পদত্যাগ চাই, ওয়াকার পদত্যাগ করবে। বিএনপি যদি এই সিদ্ধান্তটা নিতে সমর্থ হয়, বাংলাদেশের অবিসংবাদিত নেতা হবেন আপনি তারেক রহমান। আপনার মা হবে অবিসংবাদিত নেতা। আপনারা এটা না করে সিদ্ধান্ত নিলেন ভারতের সমর্থন দরকার এবং সমন্বয়কারী হিসাবে মেনে নিলেন জেনারেল ওয়াকারকে। জেনারেল ওয়াকারের সমর্থন আপনাদের জন্য এত জরুরি? সালাউদ্দিনের মতো 2 টাকার এস আলমের এক কর্মচারীকে দিয়ে বরেণ্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসম্মান করার কথাবার্তা বলেন, এটা হচ্ছে আপনার রাজনীতি? রাজনীতি কি বুঝেন আপনি? রাজনীতির কি বুঝেন আপনি? What is your political philosophy? Do you have one? Really? বাংলাদেশের প্রাজ্ঞ বিজ্ঞ একজন রাজনীতিবিদ হলে 10 লক্ষ মানুষকে নিয়ে আপনি গণভবনের সামনে থাকতেন, 10 লক্ষ মানুষকে নিয়ে আপনি জাহাঙ্গীর গেটের সামনে থাকতেন, 10 লক্ষ মানুষ নিয়ে আপনি যমুনায় গিয়ে বলতেন ডক্টর মোহাম্মদ ইউনূস, I am offering my full cooperation to you to replace all of the stupid advisor. আপনি যদি 10 লক্ষ মানুষ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে গিয়ে বলতেন আসিফ নজরুলকে সরিয়ে দেন, এইসব 2-4 জন ভারতীয় নপুংসককে সরিয়ে দেন, আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়িয়ে বলতেন আমি তারেক রহমান এবং আমার মা খালেদা জিয়া আপনাকে সার্বিকভাবে সাহায্য করব বাংলাদেশকে পুনর্নির্মাণ করার জন্য, এটা করা আপনার জন্য কতটা লজিক্যাল আপনি কি তা জানেন? এটা করা আপনার জন্য কত বড় বাস্তবতা আপনি কি এটা বুঝতে পারেন? বুঝতে পারেন না। কেন বাস্তবতা আপনাকে আমি বলি, কেন জরুরি আপনাকে আমি বলি। গত 16 বছরে আপনার দল এবং আপনি চরমভাবে ব্যর্থ হয়েছেন স্বৈরাচার পতনে। আপনারা বলছেন বিএনপির লোকজনরা লক্ষ লক্ষ মামলা খেয়েছে, সেটা মামলা খেয়েছে আপনার জেলা ভিত্তিক বিচারে উপজেলার নেতাকর্মীরা। আপনার কেন্দ্রীয় কমিটির কেউরা তো গ্রেফতার হয় না, এরা গ্রেফতারের নাটক করছে। আপনি 16 বছরে আপনি আন্দোলন করে সফল হন নাই, কিন্তু এই মুহূর্তে তো আন্দোলনের কোনো ইস্যু নাই। ইস্যু একটা, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্তিশালী করা, বাংলাদেশের 90% মানুষের সেন্টিমেন্ট আবেগ ভারতকে প্রতিহত করা। আপনি ভারতকে প্রতিহত করার জন্য কেন মাঠে এসে জনগণকে নিয়ে চুপ্পুর পদত্যাগ করাচ্ছেন না? 10 লক্ষ লোকজনদেরকে নিয়ে
গিয়ে পল্টনে মিটিং করে কেন জাহাঙ্গীর গেটে গিয়ে বলেন না ওয়াকারকে পদত্যাগ করতে হবে, বিমান বাহিনীর নৌবাহিনীর প্রধানকে পদত্যাগ করতে হবে? কেন বলতে পারেন না? কারণ একটা, আপনি ভারতের থ্রোতে ক্ষমতা চান, আপনি গণহত্যার বিচার চান না, জুলাই আগস্ট হত্যার বিচার আপনি চান না।